নমস্কার প্রিয় দর্শক, সময় সময় চ্যানেল থেকে আপনাদের সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, এই যে পূজার এই যে মরশুম, উৎসবের মরশুমে আমরা একটা বিশেষ অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসেছি, মুখোমুখি অনুষ্ঠান। মুখোমুখি অনুষ্ঠান আপনারা সবাই জানেন যে যাত্রাপালা ছাড়া আমাদের যে গ্রাম বাংলার পুজো বা বরাক উপত্যকার পুজো অনেকটা অসম্পূর্ণ, এবং সেই যাত্রা গানের যে ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে। সেই সঙ্গে যাত্রা শিল্প এবং বরাক উপত্যকার সংস্কৃতি জগতে যিনি একজন বিখ্যাত সানাই বাদক হিসেবে পরিচিত, এবং তিনি অনেক যাত্রা অনুষ্ঠানে, যাত্রা কার্যক্রমে নিয়মিত বাঁশি বাজিয়েছেন, যার বাঁশি শুনবার জন্য একটা সময় মানুষের মধ্যে একটা উৎসাহ থাকতো, উদ্দীপনা থাকতো। তিনি আমাদের সঙ্গে, তার বাড়িতে আমরা এসেছি, শ্রী শুক্কুর আলী মহাশয়। আমরা শুক্কুরদাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে। এবং আমরা আগেই বলেছি যে এখন বর্তমানে যেগুলো দুর্গোৎসব আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো আড়ম্বর এবং সেই চাকচিক্যের পুজো, কিন্তু আগে যে প্রাণের আনন্দের যে পুজোগুলো ছিল সেগুলোতে শুক্কুর আলীর বাঁশি, আমরা আমাদের ছোটবেলায় তার নাম আমাদের কাছে প্রায় কিংবদন্তির মতো ছিল। আমাদের বরাক উপত্যকার একজন লিজেন্ডারি ফিগার তাকে বলা যায়, এবং তিনি অনেকগুলো দশক বাঁশি বাজিয়ে সবাইকে আনন্দ দিয়েছেন এবং আজও বাজিয়ে চলেছেন। বিভিন্ন নহবত বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, থিয়েটারে তিনি একজন অগ্রগণ্য শিল্পী। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো, তার বাঁশির কিছুটা ধুন বা অন্যান্য কিছু আমরা একটু শুনবার চেষ্টা করব। তো প্রথমে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সামান্য উপহার তার হাতে তুলে দিতে চাই। আমরা শুক্কুরদাকে একটু সম্মান জানাতে চাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে, এবং সামান্য একটা উপহার তার হাতে তুলে দিয়ে তার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি। তিনি যাতে আরও অনেক দিন তার যে বাঁশি, তার যে শিল্প, সঙ্গীত সাধনা, সেটা সুস্থ শরীরে চালিয়ে যেতে চান, সেই শুভকামনা আমরা জানাচ্ছি। দাদা, আপনার কাছে আমরা আজকে প্রথমেই আপনাকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি যে উৎসবের মরশুমে আপনি সবাইকে নিয়ে সুস্থ থাকুন। আর প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব যে আজকে যে 2025 সালের যে পুজোর মরশুম এবং শুক্কুর আলী একটা সময় সমার্থক হয়ে উঠেছিল, তো এই মরশুমে আপনি কেমন আছেন? আপনার অনুভূতিটা কেমন? আপনার সঙ্গীত সাধনা, আপনার সেই সানাই, কর্নেট, ক্লেরিনেট নিয়ে আপনার যে পরিচয় আছে, যাত্রা শিল্প, সব মিলিয়ে আপনার অবস্থান এবং অনুভূতিটা কিরকম একটু বললে ভালো হয়। আমি প্রথমেই সময় সময় চ্যানেলের কে বা আপনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা আমার ওখানে এসে যে আমার ইন্টারভিউটা নিচ্ছেন, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার রইল আপনাদের প্রতি। নমস্কার। যাত্রা এখন যেটা চলছে বর্তমান যুগে, আগের প্রজন্মের যেটা ছিল সেটা অন্য রকম ছিল। বর্তমান প্রজন্মের যাত্রাটা কমে গেছে, কারণ আগে আমরা যাত্রা মানে দুর্গাপুজো মানে যাত্রা, এখন দুর্গাপূজা হয় ঠিকই, কিন্তু যাত্রা খুব কম, কারণ যাত্রা পার্টি নাই। কারণ যাত্রা পার্টি করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, টাকা পয়সারও প্রয়োজন হয়, লোকজনেরও, শিল্পীদেরও প্রয়োজন হয়, শিল্পীও কম, যাত্রা, তাই এখন যাত্রাটা লুপ্ত হতে চলেছে। তা আমরা যারা চাইছি যে এই জিনিসটা আবার নতুন করে আমরা প্রজন্মকে, এই যে প্রজন্মর সামনে তুলে ধরার চেষ্টা আমরা চালাচ্ছি। তাই আমি প্রত্যেক বছরে যাত্রার মরশুম এলে আমার একটা থাকে যে কোন দিকে যাত্রা পার্টি হচ্ছে বা কীভাবে যাত্রা চলবে বা চলবে কি না চলবে, সেটার দিকে আমার একটা থাকে, কারণ আমার অন্তরে সেটা আছে। তাই আমাদের কাছাড় পুলিশ নাট্য সংস্থা যেটা, ওটাতে আমি চাকরিও করেছি 73 থেকে, ওটাতে আমার
চাকরি হয়েছিল, হুম। সেটা আমি বাদ দিয়ে আমি তো অল ইন্ডিয়া রেডিওতে তখন চলে গেলাম। কিন্তু যাত্রাটা আমার পুলিশ পার্টির সঙ্গে আমি অতটুকুভাবে জড়িত কয়েক বছর, প্রত্যেক বছরই আমি আর তখন তো চাকরির এত মানে আকাল ছিল না, সবার মনে একটা আশা ছিল এবং যে চাকরি তো একটা হয়ে যাবে এবং হয়ে যেত। কিন্তু আপনি তো, আমরা যতটুকু জানি যে আপনার যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তা হয়তো কোথাও একটু মানে অ্যাডজাস্ট করতে পারেনি হয়তো। মানে আমি তাই যখন আমি পুলিশের চাকরি গেলাম তখন যাওয়ার পরে তো তারা তো যারা আর্টিস্ট ছিল বা যারা কোনো গানের বা বাঁশি যারা বাজায়, কেউ তবলিশ, ঢোলক, তখন ঢোলক একজন ছিল অনিল মালাকার, ওনারও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এরপরে যারা বাঁশি বাজেত মনোরঞ্জন মালাকার, ওনারও ইয়ে হয়েছে, চাকরি হয়েছে, আমারও হয়েছিল। আমি তো বাদ দিয়ে দিলাম। 1 বছর চাকরি অবস্থায় থাকার পরে আমি অল ইন্ডিয়াতে রেডিওতে ইন্টারভিউ দেওয়ার পরে তখন আমি পেলাম আমার একজন গুরু কাশিম হোসেন। তিনি সানাই প্লেয়ার ছিলেন, তিনি কলকাতা থেকে ট্রান্সফার হয়ে অল ইন্ডিয়া তিনি তো শুনেছিলাম আমাদের আমাদের কিংবদন্তি শিল্পী, আমাদের বাবা আলাউদ্দিন বিসমিল্লাহ খানের কাকাতো ভাই ছিলেন। হ্যাঁ। তিনি ওখানে আসার পরে ওই ওনার সঙ্গে আমার বাইদের বাইরে একটা পরিচয় হলো। ওনার কাছ থেকে আমি সানাইটা ট্রেনিং নিয়েছি 5 বছর, ওখানে থেকে, শিলচর থেকেই। কিন্তু আমি বাইরে যাই নাই, ওনার সঙ্গে আমি যেতে আমার সময় হয় না। পারিবারিক খুব ইয়ে ছিল, আমার দুরবস্থা ছিল, বাবা একা ছিলেন, উনি রোজগার করতেন, আর ও দিয়ে আমাদের সংসারটা চলতো। এরপরে আমি আরও বাইরে আর যাওয়ার আমার ইয়ে হলো না। আমি শিলচর থেকেই ওই এরপরে বাবা নিয়ে দিল আমাকে ওই সুন্দর আলীর হাতে। উনি আমাকে কর্নেট, ক্লাইনেট ওইগুলো শিখিয়েছিলেন। মজুমিয়া বলে একজন ছিলেন, উনিও মজুমিয়া, আচ্ছা, উনি ছিলেন। এরপরে আমি কিছু যখন সানাইটা শিখলাম তখন আমার, এরপরে আমি পেলাম আপনার অরুণ ভৌমিক, যিনি সেতার বাজাতেন, আবুল হোসেন, উনি ক্লাসিক্যাল গান করতেন। কোন কোন বাদ্যযন্ত্র আপনি মোটামুটি বাজাতে পারতেন বা এখনো পারবেন? আমি তখন যেমন কর্নেট, ক্লাইনেট, হারমোনিয়াম, তবলিশ, যেমন তবলা যে বাজায় ওইটাও। এরপরে আপনার কর্নেট, ক্লাইনেট তো বললাম, হারমোনিয়াম, আমি ভোকেলও তখন লোকগীতি করতাম। আমি অল ইন্ডিয়া রেডিওতে ইন্টারভিউ দিয়েছিলাম। ক্লাসিক্যাল আমি সামান্য শিখেছি, আমি সময় পাইনি, আমি অল্প অল্প শিখে ওইটার মধ্যে আমি রেয়াজ করে করে ওইটা চলছি। তো এখন আমি যাদের সঙ্গে আমার আছে, যারা আগে আমার এই পার্টিতে, মানে আমার যে সানাই আমি যখন নগদ বাজাতাম, আমার সঙ্গে যারা ছিলেন, যেমন প্রদীপ সিনহা ছিল, ও মারা গেছে, তবলিশ ছিল। এরপর হরিপদ দাস ছিল, কৈলাস দাস ছিল, বেহালা বাজাতেন, এরা সব মারা গেছেন, এখন ওরাও নাই। আর এখন আমার সঙ্গে শুধু আছে দিবাকর দাস একজন, আর আমাদের মনোরঞ্জন মালাকার, উনিও আমার সঙ্গে হারমোনিয়াম প্লে করে। আপনি যে একতারা সংস্থাটা, যতটুকু জানি আপনি প্রতিষ্ঠাতা, হ্যাঁ, তো তখন সেটা আপনাদের লোকসংস্কৃতিকে যে আপনারা প্রতিষ্ঠা করেছেন, এর পিছনে উদ্দেশ্য ছিল হয়তো লোকসংস্কৃতিকে এগিয়ে নেওয়া, গ্রামের যারা শিল্পীরা ছিল ওদেরকে এনে আমরা একটা প্ল্যাটফর্ম দেওয়া। আপনার কারা কারা, আপনার সহকর্মী বা সতীর্থ কারা কারা ছিলেন তখন? তখনকার দিনে তো অনেকেই আমার ছিলেন, সবার নামও আমার এখন মনে নেই। অনেকেই আমার সঙ্গে যোগদান করেছেন। এখন আছেন তারা? না, অনেকের বিয়ে হয়ে গেছেন এখন। তখন আমার মেয়ে ছিলেন, এরপরে আমার মেয়ে বিয়ে হওয়ার পরে মেয়ের জামাইও আমার ওই গ্রুপে কিছুদিন ছিলেন। হ্যাঁ, এরপরে আমার যেই সংস্থা, সবাই বিয়ে হয়ে গেল, আমি সংস্থাটা আস্তে আস্তে মানে স্টপ করে দিলাম, আর চালানিটা সম্ভব হয় না। আপনার ছাত্র বা আপনার যে, আপনি তো মূলত আপনি তো কর্নেট, তারপরে শেহনাই, যেটা এখন আচ্ছা আপনার ছাত্র ছাত্রী এই শেহনাই বা ক্লারিনেট, কর্নেটে আমার কর্নেটে ছিল, আমার গার্ডেন এরিয়া প্রায় আছে, প্রায় গার্ডেনে আমার 1-2টা ছাত্র আছে যারা কর্নেট বাজায়। আর এখানে ললিত শব্দকর বলে একজন আছে। ললিত শব্দকর, হ্যাঁ। আমরা শহরাঞ্চলে কিন্তু এটা দেখতে পাই না যে একজন কর্নেট বাজায়। এখন তো বর্তমানে তো দেখাই যায় না, এখন তো অ্যাকুস্টিক জিনিসগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন সিনথেসাইজ করার যুগ, বা আপনার
পারকাশনেও এখন ক্লেপ বক্স বা অন্যান্য জিনিস, তবলাও এখন মানে এটারও বিকল্প। বিকল্প ইয়ে নেই। কিন্তু আপনার কি মনে হয় এই যে আমাদের যেগুলো আমাদের আদি জিনিস, যেগুলো আদি বাদ্যযন্ত্র, যে সাধনার দরকার পড়তো, এবং আগের যে সিম্ফনি অর্কেস্ট্রার যে আনন্দ ছিল, এখন সেটার ডিফারেন্সটা কিরকম মনে হয় আগের সঙ্গে এখনের সিম্ফনি? অনেক ইয়ে, কারণ আগের আমরা যেগুলো ছিল এগুলো ছিল ন্যাচারাল জিনিসগুলো। ওইটা যেমন সানাই বা ক্লারিনেট, অনেক জিনিস আমাদের ওগুলো ন্যাচারাল ছিল। এখন তো সব সিনথেসাইজারের মধ্যে চলে গেছে, সব এফেক্ট গুলো আপনি সিনথেসাইজারের মধ্যে পাবেন। এই কথাগুলো বলতে বলতে আমরা একটু বিরতি নিচ্ছি, এরপরে আমরা একটা ধুন শুনবো আপনার কাছ থেকে। খুব সুন্দর লাগলো। এটা বোধহয় ভৈরবীর, এবং ভৈরবীটা সকালেও শোনা যায়, রাত্রিরেও শোনা যায়, দুপুরেও সুন্দর লাগে, মানে পরিবেশটাকে সর্বকালীন সদা সোহাগিন রাখবো, সবসময় সধবা। তো যাই হোক, তো আমরা একটু বাঁশির সুরে আমরা এই যে গেলাম। এখন আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আপনি এখন আপনার বয়স প্রায় 70 ঊর্ধ্ব, 74। এখন আপনার সামনে নতুন প্রজন্মরা, হয়তো আপনার নাতির বয়সী বা এইরকম একটা প্রজন্ম এসে গেছে, এবং তাদের প্রতি আপনার বার্তাটা কি থাকবে, যে তারা এই যে সানাই বা আমাদের যে সিনথেসাইজ করা ছাড়া যেগুলো অরিজিনাল যন্ত্র রয়েছে, সেগুলো আপনার কি বার্তা থাকবে তাতে? এই প্রজন্মের কাছে আমার এটাই থাকবে যে এরা আমার কাছে আসুক। আমি সানাই বাজাই, আমার কোনো স্টুডেন্ট বা আমার কোনো ছাত্র নাই। আমি অনেককে বলি তোমরা আসো, শিখো, আমার কোনো পয়সা লাগবে না আমার কাছ থেকে। কারণ আমার কোনো এই অন্তত সানাইটা যাতে আমাকে অনেকে বলে, এই বাইরে আমি অনেক প্রোগ্রাম শিলং, ক্যালকাটা, গুয়াহাটি, ত্রিপুরা সব জায়গাতে আমি অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে নহবত বাজাই, এখনো আমি বাজাচ্ছি। কলকাতাতেও যান? হ্যাঁ, আমার এই বছর এই যে আপনার 2025-এ নভেম্বর থেকে প্রায় 15টা কন্ট্যাক্ট হয়েছে সানাই নহবত বাজানোর। হ্যাঁ, বিয়ে বাড়িতে, বিয়ের অনুষ্ঠানেও চতুর্থ মঙ্গল থাকে যে রিসেপশন, ওইটা তো ওইটার কন্ট্যাক্ট আমার হয়েছে অনেকটা। আচ্ছা, নহবতে যে আর্থিক দিকটা আমরা একটু জানতে চাইছি, যেগুলো আর্থিক দিক দিয়ে কি সেগুলো আপনাদের চাহিদা অনুযায়ী হয়? হ্যাঁ, হয়। আচ্ছা, ওইটা কোনো বিয়ে বাড়িতে কোনো অসুবিধা নাই। আমরা যাই চাই ওনারা আমাদের, শিল্পীর যে মর্যাদাটা বহাল থাকে। এটা বেশ
একটা সুন্দর সংস্কৃতি আমাদের নহবত। আমি যখন আপনার বাইরে আমি যত অনুষ্ঠান করেছি, যেমন শিলং বা গুয়াহাটিতে, ত্রিপুরাতে গিয়ে, ত্রিপুরা আমি ওই যে আপনার মন্ত্রী আগে ছিল ভগবান দাস বলে নাম, হ্যাঁ, ওনার ছেলের পার্টিতে গিয়েছি। আচ্ছা, আর আপনার কুমারঘাটে গিয়েছি, এরপরে আরেকটা জায়গা উনি এমএলএ ছিলেন বিধায়িকা, ওনার মেয়ের বিয়েতেও আমি গিয়েছি ত্রিপুরাতে। তো ওটাতে আমাকে ওরা খুব সম্মানও করেছে, বা শিল্পীর যা মর্যাদা, আমি যখনই সানাই নিয়ে বসি বা সানাই নহবত বাজাতে যাই, ওরা আমাকে বা আমার টিমকে খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন করে, বা থাকার জায়গা, খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে এরা করে। এই যে আপনি বলছেন যেটা আপনার অভিজ্ঞতা থেকে, এটা থেকেই তো প্রমাণিত হয় যে ওল্ড ইজ গোল্ড। এবং এখন এই যে নহবতের জায়গা কিন্তু আপনার কোনো রোবট নিতে পারবে না, একজন শিল্পীর দরকার। এবং শিল্পীর সঙ্গে যারা সহশিল্পী থাকেন, আপনি তো সানাইতে তো আপনার নাগারা টিকারা এগুলো থাকে বোধহয়। তো এখন তোমলাই থাকে না, তবলা থাকে। এখন থাকে না, নাগারা টিকারা নাই, একদম বাজানোর বাজানোর মানুষ নেই। নাই, মানুষ নেই। বা আগে যে যাত্রা গানে থাকতো আপনার ওই যে নাগরা টিকরা নিয়ে, এখন তো যাত্রাতে কিন্তু আছে, আবার যাত্রাতে আছে। যাত্রা আছে, নাগরা টিকরা, ঢোলকি, এগুলো আছে, এগুলো মিলিয়ে যে একটা ওটা আছে। এটা থাকে। আচ্ছা, যাই হোক, এটাই প্রমাণিত হচ্ছে যে যে নহবত, বা যেমন আজকে আমাদের দুর্গাপূজায় যে ঢাক, পুজোতে সবাই জানে যে ঢাক আগে সানাই থাকতো আগে একটা সময় থাকতো। আর চা বাগান অঞ্চলে আগে কিন্তু বিয়েতে দেখা যেত ঢাকের সঙ্গে সানাইর একটা রেয়াজ, সানাই একটা ছিল। এবং তখন ওইগুলা ওই তালপাতার সানাই ছিল, তালপাতা সানাই আমার বাবা ওইটা বাজাতো খুব হালকা। আর এই যে আমরা এই যে বাজাচ্ছি, হ্যাঁ, যে এই যে এটা কিন্তু তালপাতা না, এটা একটা আচ্ছা, আপনার পাইপের মতো একটা থাকে, ওইটা দিয়ে বানায়। কিন্তু এটা আমাদের এত অঞ্চলে না, এটা বেনারসে কিনতে পাওয়া যায় না। কিনতে আচ্ছা, এক এক পিস আপনার 75 রুপিস, আচ্ছা, একটা এই যে piece, একটা পাতার দাম। আচ্ছা, আমি তো সবসময় বাইরে থেকে আনি। তো সানাইর একটু আমাদের ইয়ে দেখিয়ে দেন না, যে কোন পার্টসের কি নাম একটু যদি বলে দেন। এটা তো পেয়ালা, হুম, এটা সানাই, এটা নল্লি, হুম, এটা চাপ্পিলটা এই মানে এই যে লিডটা এইভাবে রাখতে লাগে, আচ্ছা, তখন নষ্ট হবে না, নষ্ট হবে না। কাজে এটা চাপ্পিল, নল্লি, সানাই, এটা পেয়ালা, পেয়ার। এই চারটে দিয়ে সানাইটা হবে। ছিদ্র কতটা থাকে? ছিদ্র 7টা থাকে, এই যে 7টা ছিদ্র। আচ্ছা, কারণ আলাদা স্কেলের জন্য কি আলাদা সানাই রাখতে হয়? আলাদা রাখতে হয়। রাখতে হয়, বাঁশির আর যেরকম বাঁশি। আর যে অনেক সময় খালি একটা দিয়ে হয় না, যেমন এইগুলো আমরা যখন কোনো যখন কেউ গান করে ওনার সঙ্গে যখন আমরা বাজাই, তখন যেমন কেউ ডি শার্পে করলো, তখন আমরা এটা বাজাই ডি শার্প থেকে। ওইটা দিন, এই বি শার্প যখন তারা আরো উপরে বি ফ্লেটে আসবে, তখন এটা হলো মানে একটা দিয়ে চলে, তখন বি ফ্লেটে। ওই একটার থেকে একটা উঠতে হয়, তখন সারেগামা এটা থেকে উঠবে, এটা থেকে উঠবে, সবটা একটা একটা করে। এটা ট্রেনিং এর দরকার, মানে এইভাবে আর না হবে না, রিয়াজের দরকার, রিয়াজ করতে হবে, তখন হবে, আর না তো হবে না। তো আমাদের এই আলোচনার একটু পরে আবার জানতে চাইবো আপনার যে সানাই নিয়ে যাত্রা শিল্পের সঙ্গে যে যাত্রা অভিনেতাদের যে যাত্রা আমরা যখন যাই ঐতিহ্য তখন রয়েছে। যাত্রাতে চলে ক্লারিনেট, হ্যাঁ, কর্নেট, হুম, হারমোনিয়াম, হুম, ঢোলক, হুম। ওইগুলো। আচ্ছা, যখন ওরা শিল্পীরা যখন অভিনয় করবে, তখন আমরা এই যে প্লে মিউজিক যেটা বলে। আচ্ছা, আমরা এমন একটা সময় আপনার কাছে এসেছি, আগেই বলেছি যে পুজোর মরশুম এলেই কিন্তু শুকুরালির কথা মুখে মুখে ঘুরে। এই যাত্রা কোথায় হচ্ছে কি, এটা ঈশ্বর বা আল্লাহর অনেক রহমত বা কৃপা, হ্যাঁ, তার ইচ্ছায় এগুলো হয়। তো সেটা আপনার সুদীর্ঘ শিল্পী জীবনের সততার একটা ফল। টাকা পয়সা দিয়ে সবকিছু বিচার হয় না, যখন মানুষ আপনার নাম নেবে, শ্রদ্ধা সহকারে নেবে, সেটাই হচ্ছে আসল পুরস্কার। যাই হোক, তো আমরা জানতে চাইবো যে এই অবকাশে যে যাত্রা শিল্পের আপনার অভিজ্ঞতা, কোন কোন শিল্পীর মুখোমুখি হয়েছেন আপনি বরাকে, একটু যদি বলেন। বরাকের প্রবীণ শিল্পী অনেক ছিল, বুঝলেন, কারণ
আমি যখন আমার বয়স ছিল 11 বছর তখন থেকে আমি যাত্রাতে। আগের পুরানো পুরানো অনেক শিল্পী ছিল, বাগানে, শহরে, গ্রামে অনেক শিল্পীরা, উদারবন্ধে অনেক ছিল, কালাইনে ছিল, বদরপুর ছিল, বদরপুর কুমুদ ভোট বলে একজন ছিল, শান্তি চক্রবর্তী উনি ছিলেন, তারপরে আপনার ওই ইয়েতে ছিলেন, মানে আপনার কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি জুড়ে তো আপনার সব মানে লোকের আর কোনো বাদ নাই, এরকম ছিল। কানাই বণিক ছিল, হ্যাঁ উনি তো মারা গেছে। সমাজপতি সুকুমার সমাজ, হ্যাঁ দিলীপ ভট্টও ছিলেন মেহেরপুর। রাজকুমার দাস বদরপুর ছিলেন, বদরপুর ঘাটে ওনার বাড়ি ছিলেন। আগে তো কাটিগড়ায় ছিলেন। কাটিগড়ার পার্টি চিত্ত চৌধুরীকে পেয়েছেন আপনি? পালর বন্ধু। আমি তো চিত্তরঞ্জন চৌধুরী বললাম না যে এরপরে আমাদের ওই আরেকটা ছিল ওই অভিনয় করতো বাগানেরই মুসলিম মানুষ, আচ্ছা খুব ভালো অভিনয় করতো, নামটা ভুলে গেল। ও অনেক দিন এরপরে উন্নয়ন গেল, ওইটা ছেড়ে উন্নয়ন চলে গেল, উন্নয়ন থেকে গেল বিক্রমপুর বাগানে। আরেকজন সহশিল্পী আর দুইজনের নাম না নিলে বোধহয় আমাদের ভুল হয়ে যাবে। যে ওই যে উদারবন্দের ছিলেন রামানুজ বাইন ছিলেন, মালাকার মহানন্দ দাও ছিলেন বাগানের, ওনাদের সঙ্গে আমি চলেছি। খুব ভালো বাজাতেন। ধনীরাম পাশি এরাও ছিলেন। তো আমরা গাঙ্গুলি বাবুও ছিলেন, শান্তনু গাঙ্গুলি ছিলেন, হীরালাল দাস ছিলেন। ওনার সঙ্গে তো আমার আরো বেশি, কারণ তখন যখন যাত্রা হতো তখন আমি যাত্রার কোন থেকে যেতাম। ঋষিকেশ ধর ছিলেন, উনি একটা ইয়ের দোকান ছিলেন, ওই পেপারে দিয়েছিলেন। ওনাদের সঙ্গে আমার খুব পরিচিতি ছিল। আর আমি উদাহরণ গেলে ওনাদের সঙ্গে গল্প করতাম, চাটা খেতাম খুব। এবার আমরা যখন আপনার কাছে এসেছি, আমরা যতটুকু জানি পুলিশ রিজার্ভে যে যাত্রা হচ্ছে, তো আপনি এবারও ব্যস্ত আছেন? এবার আমি পুলিশ রিজার্ভে আছি, যাত্রা ওনাদের এইবারের যে নাটক করছে। দুইটা বই হচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে আপনার মহাতীর্থ কালীঘাট, আচ্ছা, আর একটা হচ্ছে থামা অগ্নিযুদ্ধ। থামা অগ্নিযুদ্ধ কি সামাজিক? না, এটা পৌরাণিক কৃষ্ণের দিয়ে নিয়ে। আচ্ছা, যেটা আচ্ছা আচ্ছা। আর মহাতীর্থ কালীঘাট, এই দুইটা মানে বই যাত্রা তারা করছে। 2 দিন হবে, অষ্টমী নবমী, এই 2 রাত্রে হবে, রিজার্ভেই হবে। তাই সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, আমরা তো দেখবেন, উপভোগ করবেন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করবো একবার যদি আমরা যাত্রাতে আসবেন। কত ঘন্টার পালা হবে এগুলো? 3 ঘন্টা 3.5 ঘন্টা। এতে একটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে যাত্রা আমরা এর আগে একটা কাটিং ড্যান্স থাকে, এটা কাটিং ড্যান্স বলে। আচ্ছা, হ্যাঁ, তো ওটার মধ্যে আমাদের একটা ইয়ে থাকে যে মহিলা বনবোধ, যেটা দুর্গা ড্যান্স বলে, দুর্গা নৃত্য যেটা, ওটার মধ্যে আমরা পুরা কাঠাম থাকে, পুরা কাঠাম বানানি হয়। ওইটাও আপনারা আসবেন, আমি নিমন্ত্রণ করছি আপনাদেরকে। এই আমাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন, যাত্রা উপভোগ করবেন। সেটা লুপ্ত হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা আবার পুনর্জীবিত না করি তো এই প্রজন্মে আর এটাকে পাবে না। আচ্ছা, আপনি যখন একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আপনি ধরুন আপনি সানাই নিয়ে একটু যে আমরা রেয়াজ করার কি আপনি সময় পান? সময় আমার না পারলে আবার করতে হয়। রেয়াজটা আপনি কিভাবে করেন? কোনো রাগ দিয়ে করেন? হ্যাঁ, রাগের উপরে কিছু রাগের উপরে করতে লাগে, মানে শুদ্ধ স্বর, কোমল স্বর এগুলো করতে হয়। ভৈরবী, ফুরফুরিয়া, ইমন, বাগেশ্বরী, খাম্বা, স্টোরি, এইসবের মধ্যে আমার রেয়াজটা করতে হয়। কত ঘন্টা আপনি? আমি এখন সময় বেশি দিতে পারি না তো, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা তো আমার করতেই হয়। আগে করতাম বেশি, এখন সময় খুব কম পাই না, শরীরেও কিছু, তবু মোটামুটি মানে প্রত্যেকদিন করতেই হয়। আর এটা হয় কি, যদি আপনি 2 দিন না করেন তারপরে হয় কি, এই যে রিডগুলো যে এগুলো নষ্ট হয়ে যায়। আর এটা সুরটা এক জায়গায় থাকে না। সানাইটা এমন একটা জিনিস যে এই সানাইটা একমাত্র সবার দ্বারা হয় না, যার জন্য অনেক লোক আসে না আমার কাছে। আমরা যতটুকু জানি সানাই, তারপর ভায়োলিন তা না, তো ভায়োলিনের যে আর্টিস্ট আপনি পাবেন, সেতারের পাবেন, ফ্লুটের পাবেন, কিন্তু সানাই নাই। কারণ সানাইটা খুব টাফ জিনিস। আর এটার মধ্যে হচ্ছে এই যে আমি বললাম যে 4টা জিনিস, এই যে এটা যে বাজান, এটা ব্যালেন্সটা, এই যে দেখুন একটার মধ্যে 2টা 3টা জিনিস হবে। এই যেমন এই
যে ব্যালেন্সগুলো সত্যি মালকুশরী অনেক অনেক কঠিন, অনেক সাধনার দরকার। কারণ এটা পারে না, তাই আমার কাছে 2-3 জন আসছিল, এসে 2-3 দিন ইয়ে করে আর আসে না, তারা ইয়ে করতে পারে না। হ্যাঁ, কাজেই খুব ইয়ে, আর আমি খুব চাইছি যে একটা সানাই শিল্পী আমার বার করার, কিন্তু আমি পাচ্ছি না। অনেকে আমাকে এগুলো বলছে। আমাদের চ্যানেলের তরফ থেকে আজকে আপনাদের চ্যানেলের তরফ থেকে আমি সবাইকে আহ্বান করছি, জানাচ্ছি, আমার কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, আপনারা আসুন আমার কাছে, আমি যতটুকু জানি আমার অন্তর থেকে আপনাকে উজাড় করে আমি দেব। এটার জন্য একটা আমি হাততালি দিচ্ছি। এবং এই আমার স্মৃতিটা থাকবে, আমি যাওয়ার পরে যেন আমার এই স্মৃতিটা থাকে। সানাইটা আপনারা নেন, এই প্রজন্মে যারা আছেন আপনারা সানাইটা চেষ্টা করুন, হবে না এমন কোনো জিনিস নেই। আপনারা চেষ্টা করুন, সানাইটা আপনারা রাখুন, ভবিষ্যতে কাজ হবে। কারণ আমি অনেকে আমাকে বলে যে আপনি চলে গেলে তো সানাইটা আমরা পাবো না, এটা লুপ্ত হয়ে যাবে। সেটা আমার অনেক দুঃখ লাগে, আমার কষ্ট লাগে, আমার এতদিনের সাধনা এই জিনিসটা, এটা যদি আমি যাওয়ার পরে এটা না থাকে, কেউ শুনতে না পায় সানাই, ওনারা খুব আফসোস করে। নিশ্চয়ই বিয়ে বাড়িতে অনেক লোক শুনে আমার ইয়ে নেই যে শিলচাল, যারা বাইরে অনেক আসে বোম্বে থেকে, যারা বড় বড় আর্টিস্ট যারা, ওনারা বরযাত্রী হয়ে বিয়ে বাড়িতে আসে, সানাইটা শুনলে ওরা ওখানে আমার সামনে আসে, বসে আমাকে বলে। কলকাতাতে বোধহয় রেসপন্সটা ভালো পাওয়া যায় না, সব জায়গাতেই। এই সানাইটা আমি আপনার আশীর্বাদে যেই কোনো জায়গাতে যাই, বরাবর মানে আমার জানা মতে মানে এমন কোনো জায়গা না যে আমি যেখানে গিয়েছি সেখানে, আমি বললাম না আগেই যে ওরার সঙ্গে আমার অ্যারেঞ্জমেন্টে থাকে, যেই আমি গিয়ে পৌঁছলাম, যেমন আমি গুয়াহাটি পৌঁছলে ওদের গাড়ি দিয়ে আমাদেরকে হোটেলে নেবে, ওইখানে আমাদের থাকা খাওয়া ব্যবস্থা, এরপরে ওখান থেকে আমরা প্রোগ্রাম করব, প্রোগ্রামে নিয়ে যাওয়া, এরপরে আমাদের পেমেন্ট দিয়ে আবার আমাদের ট্রেনে উঠানো, ওদের দায়িত্ব, খুব ম্যানেজমেন্ট থাকে। আমি আগেই বলি, যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি আগে বলি, দাদা আমি বয়স্ক মানুষ, হ্যাঁ, আমার এই ওনারা আপনার সব হবে, কোনো কষ্ট হবে না। সেটা একটা শুনে ভালো লাগলো। তাই আমি আপনি অবশ্যই আপনি একজন প্রবীণ শিল্পী, আপনার যোগ্য ব্যক্তি, এবং আপনার সম্মান পাওয়া মানে শিল্প সংস্কৃতিকে সম্মান জানানো। তো যাই হোক, আমাদের আলোচনায় আমরা শুকুরদার কাছ থেকে অনেক মনোগ্রাহী অনেক কিছু জানতে পারলাম। তো আমরা চ্যানেলের পক্ষ থেকে এখন আমাদের আলোচনা শেষ করতে হবে আমাদের সীমিত সময়ের মধ্যে। তবে আমরা একটা অনুরোধ থাকবে যে দাদা যাতে আমাদের একটা ধুন বাজিয়ে আজকের অনুষ্ঠান শেষ করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং
প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠান শোনার জন্য। আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং অনুরোধ থাকলো যাতে আমাদের এই শিল্পী দীর্ঘ শরীরে যাতে বেঁচে থাকেন সবাই শুভকামনা দেবেন তাকে। এবং তিনি বেঁচে থাকা মানেই আমাদের সানাই বেঁচে থাকা, আমাদের যাত্রা শিল্পের অনেক গল্প বেঁচে থাকা, আমাদের লোকসংস্কৃতি বেঁচে থাকা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।